বললে লাগবো না, আলগা পিরিত কম দেখাও। আশ্চর্য, তোমার কাছে এটা আলগা পিরিত মনে হলো? হ্যাঁ মনে হলো। এবার বলো, বাবাকে আমাদের বিয়ের কথা কবে বলবে? বলবো তো জান, একটু ওয়েট করো। ভাই আসুক সব কাজ শেষ করে। ও কিছুদিন পর লন্ডনে যাবে, যদিও এই বিষয়ে কেউ জানে না। আমাদের ভাই বোনদের ভিতরে সবার বড় রুদ্র, তাই ভাইকে না জানিয়ে আমি অন্য কোনো পদক্ষেপ নিতে পারছি না। একটু তো বুঝো জান। আচ্ছা, তবে এরপরে যদি আর কোনো অজুহাত দেখিয়েছো তো তোমার সামনে আমি অন্য ব্যাটার হাত ধরে বিয়ে করে চলে যাব, দেখো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। জীবনে এই ধরনের কথা আর মুখেও এনো না। আমি টাটাক করে মরে যাব তো জান। তাদের কথার মাঝেই হুট করে হাজির হলো রাত। রাতকে দেখে সাথে সাথে রুদ্র আহুর ওড়না দিয়ে তার মুখে ঢেকে নিল। রাত আর রুদ্র তাদের পাশ দিয়ে গাড়ি করে যাচ্ছিল, তখনই রাতের চোখ আটকে গিয়েছিল রুদ্রের দিকে। দেবরের সাথে একটা মেয়েকে দেখে চমকে উঠেছিল রাত, তাই রুদ্রকে গাড়ি থামাতে বলে নিচে দৌড়াতে দৌড়াতে চলে এসেছে তাদের সামনে। রাতকে দেখেই রুদ্র দাঁড়িয়ে পড়ে থতমত খেয়ে গেল। আরে ভাবি পাখি, তুমি এখানে কি করছো? একই প্রশ্ন তো আমারও ভাইয়া, আপনি এখানে কি করছেন? আর এই মেয়েটা কি মুখ ঢেকে বসে আছে কেন? কে? ও ও তো কেউ না। কেউ না হলে এত ক্লোজ হয়ে বসেছিলেন কেন ভাইয়া? দেখি তো মুখটা, একটু দেখি। ওড়না তুলতে বলেন আপুকে। আরে বললাম তো ভাবি পাখি, ও কেউ হয় না। আর মুখ খুলবে না, ও খুব পদ্মাশীল মেয়ে তো। ও মুখ খুলবে না, মুখ ঢেকে থাকে এভাবে সব সময়। এ আবার কেমন পর্দা? থ্রি পিস পরে মুখের উপর জর্জেটের ওড়না দিয়ে কোনোভাবে চেপে রেখেছে, আমাকে বোকা মনে হয়? এটা বলেই রাত আহুর মুখের কাছ থেকে ওনা একটানে সরিয়ে ফেলল। তখনই রুদ্র কোনো কিছু না বলে আহুকে ওখানে ফেলে রেখেই দৌড় মারল। রুদ্রকে দৌড় মেরে চলে যেতে দেখে আহুও তার পিছু পিছু দৌড় দিল রাতকে ওখানে ফেলে রেখে। রাত হতভম্বের মতো তাকিয়ে রইল, তারপর নিজেও দৌড় মারল তাদের পেছন পেছন। রুদ্র সবে কার পার্ক করে এসে দাঁড়িয়েছিল রাতের পেছনে। রাতকে এভাবে দৌড় মারতে দেখে সে হা করে তাকিয়ে রইল, বুঝে উঠতে পারল না কি হয়েছে কি এখানে। সামনে তাকিয়ে দেখে রুদ্র দৌড়াচ্ছে, রুদ্রের পেছনে দৌড়াচ্ছে নীল রঙের থ্রি পিস পরিহিত একটি মেয়ে, আর তাদের পেছন পেছন শাড়ি পরে দৌড়াচ্ছে রাত। এমনভাবে দৌড়াচ্ছে যেন চোর ধরেছে সে। রুদ্রের মেজাজ গরম হয়ে গেল এভাবে তাদের তিনজনকে দৌড়াতে দেখে। বেশ অনেকক্ষণ দৌড়ানোর পর রাত হাঁপিয়ে উঠে চিৎকার দিয়ে উঠল। তার চিৎকার শুনে রুদ্র দাঁড়িয়ে গেল। সে নিজেও জানে না কেন এভাবে দৌড়াচ্ছে। রুদ্রকে দেখে ভয় পেয়ে সে পালিয়ে যাবে ভেবেছিল, কিন্তু রাতকে এভাবে চিল্লাতে দেখে ভয় পেয়ে তার কাছে দৌড়ে গেল। আহুও রুদ্রের সাথে রাতের কাছে এগিয়ে গিয়ে দাঁড়ালো। রুদ্র দৌড়ে গিয়ে রাতকে ধরে বলল, ভাবি, তুমি শাড়ি গায়ে হাই হিল পরে এভাবে দৌড়াচ্ছিলে কেন? আপনি এভাবে দৌড় মারলেন কেন ভাইয়া? হ্যাঁ, তখনই আহু এসে রুদ্রের পিঠে একটা ঘুষে মেরে বলল, একদম ঠিক কথা জিজ্ঞেস করেছেন ভাবি। এ বলো, এভাবে দৌড়াচ্ছিলে কেন? হ্যাঁ, আমাকে এভাবে পিছনে একা ফেলে বেয়াদব লোক। রুদ্র কিছু বলতে যাবে আহুর দিকে তাকিয়ে তখনই তাদের কাছে এসে দাঁড়ালো রুদ্র। এসেই এক ধমক দিল তিনজনকেই। ধমক খেয়ে আহু সাথে সাথে রুদ্রের পেছনে গিয়ে দাঁড়ালো। সে রুদ্রের কাছে রুদ্রের কথা অনেক শুনেছে। প্রচণ্ড রাগী রুদ্র ভাই, প্রচণ্ড ভয় পায় সে রুদ্রকে। রুদ্র ভাইকে দেখেই ঢোক গিলে তাকালো রুদ্রের দিকে। রাত চোখ টিপ টিপ করে তাকালো রুদ্র আর রুদ্রের দিকে, তারপর আলতো হাতে রুদ্রের বাহু ধরে তাকালো আহুর দিকে। মেয়েটা যে রুদ্র ভাইয়ের প্রিয় মানুষ তা বুঝতে দেরি হলো না তার। রুদ্র শান্ত দৃষ্টিতে তাকায় রুদ্রের দিকে, আহুর দিকে একবারের জন্য তাকায়নি সে। হঠাৎই রুদ্র চারপাশের থমথমে নীরবতা দূর করে শান্ত কণ্ঠে বলে, রাত চলো। আর আমি রাতে তোর সাথে কথা বলছি। রুদ্রের এই শান্ত স্বরও যেন বজ্রপাতের ন্যায় ঠেকল। রাত মাথা নিচু করে রুদ্রের সাথে চলে আসলো। সে জানে রুদ্র রাগী, আর তার সব কাজিনরাই তাকে অসম্ভব ভয় পায়। রুদ্রও যে সেই দলের তা সে বোঝেনি। রুদ্র শান্ত হয়ে গাড়ি চালাচ্ছে। রুদ্র দাঁড়িয়ে মুখে আঙুল দিয়ে নখ কাটছে, দাঁত দিয়ে আর পা অনবরত নাড়াচ্ছে। আহু বিরক্ত হয়ে বলল,
সমস্যা কি তোমার? এমন করে আছো কেন? ভাইয়া বকবে? না, তবে ভাই এগুলো পছন্দ করে না। কাজিন লাইফের সকলের প্রেম থাকলেও ভাইয়ের জীবনে কখনো কেউ আসেনি। ভাই আসতে দেয়নি। ভাই এইসব বিষয় সিরিয়াস সবসময়। আহু ছোট করে বলল। ও আচ্ছা, বাদ দাও, এখন বলো, গান শুনবে একটা? আহু রুদ্রের কোলের ওপর বসে বুকে মাথা রেখে মাথা নাড়ল। রুদ্র মুচকি হেসে গাইতে শুরু করলো। চারপাশে এক দিল অভিমানী প্রেম ইবাদত নেমে এসেছে। কর বাতাসে রাহা লেগে আছে একরকম ধীর কাঁপুনির শব্দ, है, যেন दिल কারো है না বলা पागल ভালোবাসা নিঃশব্দে कर ফিস ফিস रहा করছে है, পাতার কান্নায়। धड़का আকাশটা मेरी নীল না सुन, ধূসর বোঝা মুশকিল, তুই যেন কারো मेरी চোখে कोई ভেজা আবেগ हंसी লুকিয়ে कि আছে। तुम। গাছের পাতারা অলস হয়ে এতটুকু নেমে থাক আর পড়েছে বাকিটা মাটিতে, ইউটিউব থেকে, যেন কারো অপেক্ষায় ক্লান্ত প্রেমিকের মতো। এতটুকু পর্যন্ত রোদ থাকুক নেই, আর বাকিটা বৃষ্টি নেই, ইউটিউব থেকে তবে শুনে নেবেন। হাওয়ায় এক ধরনের স্নিগ্ধতা যা কেবল ভালোবাসার দিনেই টের পাওয়া যায়। মনে হচ্ছে প্রকৃতি নিজেই প্রেমে পড়েছে। ছাদে বসে থাকা একা কোনো মানুষ, হাতে ধরা এক কাপ গরম চা, তার মুখেও আজ একরাশ নীরব হাসি। চারপাশে কোনো শব্দ নেই, তবুও প্রেম গুঞ্জন করছে বাতাসে। এই এক অরকম নিঃশব্দ প্রেম, যা বৃষ্টি না নামিয়েও ভিজে দেয় আর রোদ না ছুঁয়েও উষ্ণতা ছড়ায়। অনেকক্ষণ যাবৎ গাড়ি চালিয়ে যাচ্ছে রুদ্ধ, কোথাও থামছে না। সন্ধ্যা হয়ে গেছে, চারপাশ নিস্তব্ধ। রাত অনেকক্ষণ জানালার বাহিরে তাকিয়ে থাকলেও এখন তাকালো রাত রুদ্ধের দিকে। রুদ্ধ একদৃষ্টিতে শান্ত ভঙ্গিতে গাড়ি চালিয়ে যাচ্ছে। রাত তার খুলে রাখা শাড়ির আঁচল তুলে ভাঁজ করে ঘাড়ের ওপর রেখে গুছিয়ে নিল। আলতো হাতে চুলগুলো খোপা করল সে। তারপর আস্তে ধীরে এগিয়ে গেল রুদ্ধের দিকে। রুদ্ধের বাহুতে মাথা এলিয়ে দিয়ে জিজ্ঞেস করল। আপনি কি ক্লান্ত খুব? রাত রুদ্ধের বাহুতে মাথা রাখতেই রুদ্ধ তাকালো তার দিকে, কিন্তু আগলে নিল না। তাকে হয়তো দ্বিধা কাজ করছে, তাই রাতের প্রশ্ন স্বাভাবিকভাবেই উত্তর দিল। না, কেন? হুম, একটা গান শোনাবেন? রুদ্ধের বাহুতে মাথা এলিয়ে দিয়েই মিষ্টি করে আবদার করে বলল রাত। প্রিয়তমার এমন আবদারে মানা করতে পারল না রুদ্ধ। এত মিষ্টি আবদার কি কখনো না করে দেয়া যায়? সামনের দিকে তাকিয়ে গাড়ি ড্রাইভ করতে করতে রুদ্ধ সুর তুলে গেয়ে উঠছিল। তোমার চোখে আকাশ আমার, চাঁদ ও যার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। পথের শুরু থেকে শেষে যাব তোমায় ভালোবেসে, বুকে আছে তোমার জন্য মনের কথা জমা। তোমার চোখে আকাশ আমার, চাঁদ যার পূর্ণিমা, ভেতর থেকে বলেছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। রাত চোখ বুঝে মুচকি হাসলো। প্রশান্তির রেখা দীর্ঘ হলো আরো। লোকটার প্রেমে পড়ে গেছে রাত। ভয়ঙ্কর ভাবে ফেসে গেছে রাত। রাগে দুঃখে চোখ মুখ কুঁচকে আছে রাতের। তার কপালে এ কি বজ্জাত বর জুটেছে। ছি, কান্না পেল রাতের। সে ভেবেছিল রুদ্ধ তাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, কিন্তু রুদ্ধ তাকে অবাক করিয়ে দিয়ে সারাটা রাত শুধু গাড়ি চালিয়ে গেছে রোবটের মতো। আর সে জানালা খুলে রাস্তার ধুলো গিলেছে বসে বসে। ওয়াশরুমে ঢুকে শব্দ করে দরজা বন্ধ করল সে। রুদ্ধ ঘরে ঢুকতেই দরজা লাগানোর ধরাম শব্দে চমকে উঠল। এই মেয়ের কি হলো? মিনিট 10 বাদে রাত বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। রুদ্ধ ফোন নিয়ে বসেছিল সোফার ওপর, আর তার কোলে বসে আছে ছোট্ট আদুরে পুফি বাবু। দরজা খোলার শব্দে তাকাতেই রাতের এলোমেলো অবস্থা দেখে অবাক হলো। রাত এক হাতে তার খুলে রাখা শাড়ি এবং অন্য হাতে কাঠগোলাপের গাছরা ধপ করে রাখলো ড্রেসিং টেবিলের উপরে। খোপা করা চুলগুলো এলোমেলোভাবে খুলে আছে। ছোট ছোট চুল বেয়ে রাতের নরম গলার উপর আশ্রে পড়েছে। তাওয়ালটা কোনো রকম পেঁচিয়ে রেখেছে। রাত এখন ব্লাউজ এবং শুধু পেটিকোট পরা। চোখে মুখে ভীষণ বিরক্তি নিয়ে আয়নার সামনে উল্টো করে দাঁড়িয়ে ঘাড় আয়নার দিকে ঘুরিয়ে কিছু একটা করার চেষ্টা করছে। সাদা রঙের পেটিকোট আর ব্লাউজের উপর পিঙ্ক কালারের একটা তাওয়াল পেঁচিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে রাত। রোদ কিছুক্ষণ থ মেরে তাকিয়ে থাকলো রাতের দিকে।
এ মেয়েটি তাকে পাগল না বানিয়ে ছাড়বে না। সবসময় তার সামনে এত এলোমেলোভাবে কেন আসে সে? রাতের দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলল রুদ্ধ। এভাবে কি করছো তুমি এসব? হুম? নাচতেছি, নাচবেন আপনিও? রাতের নিকট এ ধরনের উত্তর নেহাত অপ্রত্যাশিত ছিল রুদ্ধের। হঠাৎ এমন রণচণ্ডী হওয়ার কারণটা কিছুতেই বোধগম্য না হলেও রাজ্যে ব্লাউজের হুকটা খোলার চেষ্টায় করছে অনেকক্ষণ ধরে, এটা এবার স্পষ্ট বুঝতে পারল সে। উঠে গিয়ে রাতের পেছনে দাঁড়িয়ে বলল, দেখি পেছনে ঘুরো তো। লাগবে না। তা না হলে কি শুধু পেটিকোট আর ব্লাউজ পরে আমার সামনে বেলি ডান্স করবে এখন? রাত থতমত খেয়ে রুদ্ধের দিকে তাকালো। নিজের অবস্থাটা পরখ করেই এবার হুঁশ ফিরল। এতক্ষণ তো রাগের বশে ধূপধাপ করে বেরিয়ে আসলো, কিন্তু জলজান্ত মানুষটা যে বসে আছে সে খেয়াল তার হয়নি। কিন্তু সে কেন পিছু ফিরবে? কি করবে লোকটা? কি বললাম শুনতে পাওনি? পিছে ঘোরো জলদি। বলেই রাতের অপেক্ষা না করে ওর দুবাহু ধরে পেছনে ঘুরিয়ে দিল। রাত এখনও ব্লাউজের পেছনে হাত দিয়ে রেখেছে। রুদ্ধ রাতের হাতটা ধরে আলতো করে নামিয়ে দিল। ব্লাউজের ফিতায় এক টান দিতেই খুলে গেল ফিতাটা। সাথে সাথেই রাতের ফর্সা হলদেতে পিঠ উন্মুক্ত হয়ে গেল। লাজের তীব্র বর্ষণে মিয়ে গেল রাত। চোখ খিচে বন্ধ করে ফেলল সে। হিম অনিলে ছড়ালো সারা বদন। রুদ্ধের নৈকট্যে যতটা না হৃদ বক্ষে তোলপাড় তুলেছে, তার চেয়েও হৃদ স্পন্দনের গতানুগতিক ধারায় ব্যাঘাত ঘটল শতগুণ রুদ্ধের শৈথল্যে ভরা নিবিড় স্পর্শে। দংশ সময় পেরোতেই রাত ভার হয়ে আসা চোখের পাতা তুলে তাকালো। পানি শূন্যতায় শুকিয়ে যাওয়া মরুভূমির ন্যায় কাট কাট হওয়া ঢোক গিলে ভেজানোর ব্যর্থ প্রয়াস করে চোখ অন্যত্র ঘোরালো রুদ্ধ। তবুও অনির্দেশে বেহায়ার দৃষ্টি আবারও চুম্বকের মতো আটকে গেল রাতের উজ্জ্বল পিঠের ঘাড়ের নিচে বরাবর অবস্থিত তিলটাতে। বুকের ভেতর চলমান তাণ্ডব একাংশ অনিল ঝড়ের বেগে টেনে নিল অষ্টভাজের ভেতর। সামনে রাখা বর্গাকৃতির দর্পণ তলে রুদ্ধের অবিন্যস্ত বিশৃঙ্খ অবস্থাটা স্পষ্ট দেখতে পাচ্ছে রাত। রুদ্ধের চোখের ঘোর লাগা দৃষ্টি তার বুকের দামামা যেন কর্ণকুহুর অবধি পৌঁছে দিচ্ছে। কাঁপা কাঁপা হাতটা ধীর গতিতে এগিয়ে নিল রুদ্ধ। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবেই হোক, রুদ্ধ আঙুলের স্পর্শ ছুঁয়ে যেতে লাগলো রাতের গলদেশ। আস্তে আস্তে তা নেমে পৌঁছালো তার কাঁধে, তারপর পিঠে। জমে এলো শরীর রাতের। অজানা ভালো লাগায় ছেয়ে গেল মনচিত্ত। রাতের মনে হলো এবার সে জ্ঞান হারিয়ে ফেলবে। প্রচণ্ড সংযত চিত্ত থাকা সত্ত্বেও বেপরোয়া মনের অবাধ ইচ্ছেকে স্বীকারোক্তি দিয়ে কম্পনারত হাতের হিম শীতল স্পর্শে ছুঁয়ে দিল রাতের পিঠের মধ্যিখানের তিলটা। চমকপ্রদভাবে কেঁপে উঠল রাত। রুদ্ধ বেহায়া দৃষ্টিতে এতটা ডুবে গিয়েছিল যে অপ্রত্যাশিত স্পর্শ তার সারা বদনে অনুভূতির জোয়ার বইয়ে দিল। আয়নার দিকে রাতের মুখের দিকে তাকাতে গিয়ে চোখ পড়ল রাতের গলার নিচে বাম দিকে থাকা ছোট্ট তিলটার দিকে। জলজল করে আছে তিলটা যেন। রুদ্ধ অবাক হলো, এতদিন কেন তার চোখে পড়েনি এটা। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল তিলটার দিকে। রুদ্ধের এখনো হুঁশ নেই, সে এখনো ডুবে আছে রাতের মধ্যে। মন্ত্রমুগ্ধের মতো মুখ এগিয়ে নিতে থাকলো সে আস্তে আস্তে। মাঝামাঝি দূরত্ব নিবারণের সাথে সাথে গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে উষ্ণ গরম শ্বাসের বাড়িধারা। রুদ্ধের অষ্টদয়ের ক্রমাগত এগিয়ে যাওয়ায় রাত শরীরে কম্পন ধরল। নিবৃতে অবশ হয়ে আসলো হিউমেরাস রেডিয়াস। ক্রমাগত স্রোতের মতো বয়ে যাওয়া অনুভূতিগুলোকে বাঁধ দিয়ে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে কোনো মতে শব্দ টেনে বের করে রাত কণ্ঠনালীর মধ্য হতে, আমি মামা মানে সরুন। ঠেলে ঠুলে শব্দগুলো কোনো রকমে বের করার আগেই রুদ্ধ তার তাওয়ালের ভাঁজ হাতে গলিয়ে আলতো হাতে জড়িয়ে ধরল কোমর। রাতের উন্মুক্ত উদরে রুদ্ধ শীতল স্পর্শ লাগতেই কেঁপে উঠল রাত। রাতের উদরে ও ছোট্ট একটা তিল খেয়াল করল সে। রুদ্ধ অবাক হলো, এই মেয়ের গায়ে এত তিল কেন? থরথর করে কাঁপছে রাতের শরীর। তখনই রুদ্ধ আচমকা তার কানের পেছনে নাক ঘষে দিল। রুদ্ধের চোখ তখন গেল সামনের আয়নায় প্রতিফলিত রক্তিমা আভার স্নিগ্ধতায় মোড়ানো রাতের আদুরে মোহ মিশ্রিত শুভ্র মুখটার দিকে। পুরো ঠোঁট টেনে মৃদু হেসে কোমরের বন্ধন আলগা করে সরে গেল। রাত এখনও ঠায় দাঁড়িয়ে চোখ মুখ খিচিয়ে। রাতের পা থেকে মাথা অবধি আবারও একবার চোখ বুলিয়ে চোখে মুখে স্বাভাবিকতা এনে বলল, তা আরো কিছুক্ষণ কি এভাবে আমার সামনে দাঁড়িয়ে থাকতে চাও? ও হ্যাঁ, তুমি তো আবার বেলি ডান্স দেবে। বলো কোন গান চালাবো?
বরফের ন্যায় শীতল কণ্ঠে নেত্রপল্লব খুলে তাকালো রাত। উদ্ভ্রান্তের মতো কিছুক্ষণ এদিক ওদিক করে আমতা আমতা করে এক ছুটে ওয়াশরুমের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। রুদ্ধ আর চোখে চেয়ে দুষ্টুমি ভরা একটা হাসি দিল। মিনিট 10 পার হবার পরও রাতের বের হবার নাম গন্ধ নেই। রুদ্ধ পরপর দুবার ডাকলেও কোনো সারা শব্দ নেই। রুদ্ধ বিছানার বালিশ ঠিক করতে লাগলো। তারপর পুফিকে কোলে নিয়ে তাকে বুকের উপর শুইয়ে গলা উঁচিয়ে বলল, রাত, আমি লাইট বন্ধ করে দিব কিন্তু এবার। আরো কিছুক্ষণ থাকো তুমি বাথরুমে, যতক্ষণ তোমার মন চায়। বলেই শুতে নিলে ধপ করে দরজা খোলার শব্দ হলো। রুদ্ধ ঠোঁট টিপে হেসে চুপচাপ পুফিকে নিয়ে শুয়ে পড়ল। কিন্তু পুফি শুতে চাচ্ছে না। এই কয়দিন রাতের সাথে ঘুমিয়ে তার এখন পাপার সাথে ঘুমোতে ইচ্ছে করে না। সে রুদ্ধের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে উঠে চুপচাপ রাতের দিকে তাকিয়ে থাকলো। সে এখন তার মাম্মার আসার অপেক্ষায় আছে। কিন্তু রাত তখন কোনো রকম তাওয়ালটা ভালোভাবে গায়ে পেঁচিয়ে হুড়মুড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে কাভার থেকে নিচের জামা বের করে আবার বাথরুমে ঢুকে বলল। সেদিকে তাকিয়ে পিট পিট করে চাইল পুফি। রুদ্ধ চুপচাপ শুয়ে শুয়ে এই দুই বিড়ালের কাণ্ড দেখতে লাগলো। রাত 2 কি 3 মিনিটের মধ্যেই জামা পরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। তারপর চুলগুলো বেনে করে হাতে পায়ে ভালোভাবে অলিভ অয়েল মেখে বিছানার দিকে তাকালো। দেখলো তার পুফি বাবুটা তার বালিশের উপর বসে তার জন্য অপেক্ষা করছে, তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে। রাত তার দিকে তাকাতেই সে আলাদে মিউ করে ডেকে উঠল। রাত মুচকি হেসে গিয়ে বিছানার উপর উঠে বসল। পুফিকে কোলে নিয়ে বসতেই চোখ গেল রুদ্ধের দিকে। সঙ্গে সঙ্গে তার চোখ মুখ লজ্জায় কুঁচকে এলো। এই বজ্জাটা তাকে অকালে পটল তুলিয়ে ছাড়বে দেখছি। রাত তখন লজ্জায় বেরোতে পারছিল না বলেই ইচ্ছে করেই দাঁড়িয়েছিল দরজা লাগিয়ে। আর এই বদমাশ লোক ইচ্ছে করেই এমন বলেছে। কাঁথাটা গায়ে টেনে নিয়ে চিত হয়ে শুয়ে পড়ল রাত। রাত শুয়ে পড়তেই পুফি লেজ নাড়িয়ে শুয়ে পড়ল তার ওপর। রাত সেদিকে তাকিয়ে পুফিকে আদর করে দিল। তারপর ঘাড় কাত করে রুদ্ধের দিকে তাকালো। লোকটার কোনো নড়চড় ছাড়াই ওপাশ ফিরে আছে দেখে রাতের কৌতূহলবশত মাথা তুলে উকি দিতে গেলেই রুদ্ধ আচমকা পুফিসহ তাকে টেনে নিল বুকের মাঝে। রাতের ঘাড়ে মুখ গুজে দিয়ে চোখ বন্ধ রেখেই বলল, খবরদার, একটু নড়াচড়া করবে না বলে দিলাম। চুপ করে ঘুমাও এখন। রুদ্ধের এমন কাণ্ডে কেঁপে উঠল রাত, কিন্তু নড়ল না। মুচকি হেসে ফেলল রাত। লোকটার মাঝে মধ্যে করা পাগলামিগুলো বড্ড ভালো লাগে তার। সময় তার নিজ গতিতে বহমান। দেখতে দেখতে মাঝে 30টা দিন পেরিয়ে গেছে চোখের পলকেই। বেশ কিছু কাজের জন্য এবং তাদের বন্ধুদের জীবনে কিছু ঝামেলা থাকার কারণে লন্ডনে যাওয়ার তারিখ পেছালেও আগামী 3 দিনের মধ্যেই রুদ্ধকে সব কিছু গুছিয়ে নিতে হবে। রুদ্ধ ভার্সিটিতে এসেছে আজ। ক্লাস 9-এ কোনো, বরং ভার্সিটি থেকে সে দরখাস্ত করে এসেছে পরবর্তী 6 মাস সে থাকবে না, তাই শিক্ষকতার পদ থেকে অব্যাহতি নিতে চাচ্ছে সে। আজ ক্লাস শেষ করে রাত দাঁড়িয়েছিল ভার্সিটির গেটে। হুট করে সামনে তাদের ডিপার্টমেন্টের হেড প্রফেসর মাহমুদ স্যারকে তার দিকে এগিয়ে আসতে দেখে ভদ্রতাসূচক শালীনভাবে বিনয়ের সুরে সালাম দিল রাত। সালামের উত্তর দিয়ে মাহমুদ স্যার গলা প্রসারিত করে বললেন, আরে রাত যে, ক্লাস তো শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এখনো বাসা যাওনি কেন? কারোর জন্য অপেক্ষা করছিলে বুঝি? বিনিময়ে রাতও হেসে উত্তর দিল, জি স্যার। মাহমুদ স্যারের সাথে রাত 2-1 কথাবার্তা বলার মাঝে পেছন থেকে খুব পরিচিত কণ্ঠের ডাক শুনতেই ঘুরে তাকালো। মানুষটা আর কেউ নয়, রুদ্ধ ছিল। বরাবরের মতোই চুলগুলো পরিপাটি হলেও কপালে 2-1টা চুল পড়ে আছে তার। বাম হাতে তার দামি হাত ঘড়ি। প্রতিদিনের মতো আজও সে গায়ে জড়িয়েছে শুভ্র রঙের ফুল হাতার শার্ট। রাত হাঁ করে চেয়ে রইল কিছুক্ষণ, কারণ রুদ্ধ সচরাচর ভার্সিটির গেটের সামনে আসে না রাতকে নিতে। রাত কিছু বলতে নেবে তার আগেই মাহমুদ স্যার পাশ থেকে বলল, আরে আমাদের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের প্রাক্তন হেড প্রফেসর জি। আসসালামু আলাইকুম মদরুদ স্যার, কেমন আছেন? আজকাল তো আপনার খোঁজ পাওয়া যায় না, অনেক ব্যস্ত থাকেন বুঝি। তা আপনার ফ্লাইট কবে? রুদ্ধ আর চোখে রাতের দিকে তাকিয়ে সালামের উত্তর দিল। পরক্ষণে স্বাভাবিক কণ্ঠে বলল, বুধবার রাতে। আপনার কি অবস্থা? এই কোনোরকম চলছে আপাতত। শামিউল নেই তা জানেন তো। অবশ্য আপনি তো তার অনুপস্থিতিতে তার ক্লাসগুলো নিচ্ছিলেন, তবুও সব দিক সামলে উঠতে ভালো হিমশিম খেতে হচ্ছে আমাকে বলতে পারেন। ওনাদের কথোপকথন শুনে রাত আন্দাজ করে নিল তারা সহকর্মী একে অপরের। দুজনেই ভিন্ন ডিপার্টমেন্টের। রাত চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল। তখনই মাহমুদ স্যার রুদ্ধকে উদ্দেশ্য করে বলে উঠল,
তাছাড়া রাত কি পরিচিত নাকি আপনার? রাত কিন্তু আমাদের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টের বেশ বুদ্ধিমতী একজন ছাত্রী। রুদ্র রাতের দিকে একবার চেয়ে মুস্কি হাসি দিল। হঠাৎ মাহমুদ স্যারের এমন প্রশ্নের কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছে, তা মুখ দেখে স্পষ্ট বোঝা গেল। কি বলবে হয়তো গুছিয়ে উঠতে পারেনি।